Hi students, welcome to Chemistry World. আজকে আমাদের আলোচ্য বিষয় গ্রুপ 17 নম্বর শ্রেণী। যে 17 নম্বর শ্রেণীতে মৌলগুলি আছে সেগুলি হলো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটাইন। এই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হচ্ছে প্রাকৃতিক, বাট এটি হচ্ছে অ্যাস্টাটাইন হচ্ছে ম্যানমেড বা কৃত্রিম। এখন এই 17 নম্বর শ্রেণীতে যে মৌলগুলি আছে এই মৌলগুলিকে হ্যালোজেন মৌল বলা হয়। কারণ এই 17 নম্বর শ্রেণীর মৌলগুলো আমাদের সমুদ্রের জলে যে বিভিন্ন লবণ উপস্থিত সেই লবণগুলো গঠন করতে কাজে লাগে, NaCl, KCl, MgCl2 ইত্যাদি। ঠিক আছে, সেই জন্য এদের সামুদ্রিক লবণ উৎপাদক বা হ্যালোজেন মৌল বলা হয়। এখন ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক 9, তাই তো? তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 2s2 2p5। ক্লোরিনের ক্ষেত্রে এটা হচ্ছে আউটার শেল, ক্লোরিনের ক্ষেত্রে হবে 3s2 3p5। তারপরে ব্রোমিন 4s2 4p5, তারপরে 5s2 5p5 আর 6s2 6p5। তাহলে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়াচ্ছে না ns2 np5 হলো। এখন এই হ্যালোজেন যে মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে ফ্লুরিনের সক্রিয়তা এতই বেশি যে ও যে কোনো যৌগ বা মৌলের সঙ্গে বিক্রিয়া করে যায়। এমনকি ফ্লুরিনকে কাঁচের পাত্রেও রাখা যায় না, ও কাঁচের সঙ্গেও বিক্রিয়া করে যায়। সেই জন্য এই তীব্র সক্রিয়তার জন্য এই ফ্লুরিনকেই বলা হয় সুপার হ্যালোজেন। কি বলা হয়? সুপার হ্যালোজেন। এখন এই হ্যালোজেন মৌলগুলির যে বাইরের কক্ষ ইলেকট্রন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 2s, ns এ 2টো আর np তে কটা? 5টা। 1 2 3 4 5 6, একটি মাত্র অযুগ্ম ইলেকট্রন। সেই জন্য এদের সাধারণ যোজ্যতা হচ্ছে 1। কিন্তু এই ফ্লুরিন বাদে বাকি যে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন আছে এদের যোজ্যতা 1 ছাড়াও 3, 5 এবং 7 দেখা যায়। ফ্লুরিনের যোজ্যতা শুধুমাত্র একই হয়, কারণ ফ্লুরিনের বাইরের কক্ষটা 2s2 2p5 আর কোনো ফাঁকা কক্ষক নেই, কিন্তু ফাঁকা উপকক্ষ নেই। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে এটা যদি আমরা ক্লোরিনের ভাবি 3s2 3p5 আর 3d কি পুরো ফাঁকা আছে, তাই তো? সেই জন্য প্রথমে হচ্ছে অযুগ্ম ইলেকট্রন একটা, সেই জন্য যোজ্যতা 1। তারপর কি হয় না 3s থেকে একটা এখানে স্থানান্তরিত হবে, প্রথমে যোজ্যতা 1, তারপরে অযুগ্ম ইলেকট্রন কটা হয়ে যাবে? 3টে, 1 2 3। তারপর এই 2p থেকে একটা, এই 3p থেকে এই 3d তে একটা স্থানান্তরিত হবে, তখন দেখো অযুগ্ম ইলেকট্রন কত হবে? 5টা। আর তারপর এইখান থেকে একটা এখানে স্থানান্তরিত হবে, তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা হয়ে যাচ্ছে? 7টা। সেই জন্য ফ্লুরিন বাদে বাকি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের যোজ্যতা 1 3 5 এবং 7 দেখা যায়। তাহলে এদের এই বিভিন্ন যোজ্যতার জন্য এদের জারণ স্তরগুলো কি হবে?
না প্রথমেই হচ্ছে এদের যেহেতু বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, তাহলে 8টা করার জন্য কি হবে, একটা গ্রহণ করতে হবে। সেজন্য কমন যেটা জারণ সংখ্যা হচ্ছে -1 হলো। এবার গ্রহণ করার আমাদের জারণ সংখ্যা বা জারণ স্তর দুটো উপায়ে সৃষ্টি হয়, একটা গ্রহণ ইলেকট্রন গ্রহণের দ্বারা আর একটা বর্জনের দ্বারা। তাহলে এখানে গ্রহণ একটাই হচ্ছে। এবার ইলেকট্রন বর্জনের দ্বারা আমাদের কি কি হবে, তাহলে বর্জন মানে কি, প্রথমে আমাদের বাইরের কক্ষটা 1 2 3 4 5 6 7টা এরকম ছিল, তাহলে প্রথমে এইটা ছাড়বে, তাহলে কি হবে +1, এইটা ছাড়লো। তারপরে কি হবে, এই দুটো ছাড়বে, এই দুটো ছাড়া মানে কি হয়ে গেল +3, তারপরে এই দুটো ছাড়বে +5, তারপরে এই দুটো ছাড়বে +7। শুনো, হ্যালোজেন মৌলগুলোর জারণ স্তর -1 +1 +3 +5 এবং +7 ইত্যাদি এই জারণ স্তরগুলোই দেখা যায়। ঠিক আছে, এরপর হ্যালোজেনের যে অ্যাসিড, হ্যালোজেনের অ্যাসিডগুলো দু প্রকারের হয়। একটা সরাসরি হ্যালোজেনের এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে হ্যালোজেন অ্যাসিড করে, যেমন HCl, HBr, HI, HF ইত্যাদি। ঠিক আছে, যেগুলোকে আমাদের হাইড্রোজেনের হ্যালাইডও বলা হয়। আর একটা হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন দুটো যুক্ত হয়েও অ্যাসিড উৎপন্ন করে, যেগুলোকে বলা হয় অক্সো অ্যাসিড। আর একটা হচ্ছে অক্সো অ্যাসিড। ঠিক আছে, এখন আমাদের হ্যালোজেনের যে হাইড্রোজেন যুক্ত যে অ্যাসিডগুলো আছে, HF, HCl, HBr এবং HI, এই অ্যাসিডগুলোর মধ্যে এই HF সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু HBr, HCl, HI এইটা সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু এইগুলো বলা হচ্ছে সাধারণ উষ্ণতায় গ্যাস। কেন? কারণ HF এর অণুগুলো হাইড্রোজেন বন্ধনের আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে জিগজ্যাগ প্যাটার্নে অবস্থান করে। তার ফলে অণুগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে যায়, কাছাকাছি চলে আসে, সেই জন্য HF সাধারণ উষ্ণতায় তরল। কিন্তু HCl বা HBr বা HI ওরা কোনো হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না বলে ওরা সাধারণ উষ্ণতায় তরল, এই গ্যাস, সরি, HF তরল আর HCl গ্যাস। এরপর হচ্ছে এই যে চারটে অ্যাসিড, সেই অ্যাসিডের মধ্যে কয়েকটি ধর্মের একটি তুলনা করতে হবে। প্রথমেই হচ্ছে যদি বলি আমরা বন্ধন দৈর্ঘ্য, তাহলে কি হবে, HI এর সবচেয়ে বেশি হবে, তারপরে HBr, HCl, HF। কেন না, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন ওপর থেকে, এটা একটা শ্রেণী, ওপর থেকে নিচে নামলে আকার বাড়ে, আকার বাড়লে কি হবে, বন্ধন দৈর্ঘ্য বাড়বে, সেই জন্য এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তারপর হচ্ছে অ্যাসিড ধর্ম, আম্লিকতা। আমরা জানি অ্যাসিড ধর্ম মানে কি, যে যত বেশি আয়নিত হয়ে H+ উৎপন্ন করবে। এখন HI এর বন্ধন দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে বেশি, তাহলে ও কি হবে, আগে বন্ধন দৈর্ঘ্য বড় মানে আগে ভেঙে গিয়ে বা আয়নিত হয়ে যাবে, সেই জন্য অ্যাসিড ধর্মের ক্রমটাও হবে এটাই। ঠিক আছে, তারপর হচ্ছে তাপীয় স্থায়িত্ব। 3 নম্বর হচ্ছে তাপীয় স্থায়িত্ব। তাহলে তাপীয় স্থায়িত্বের ক্রমটা কি হবে, মানে তাপ দিলে সহজে যারা ভাঙবে না, তাহলে কারা ভাঙবে না, যাদের বন্ধন দৈর্ঘ্য ছোট হবে, তাহলে বন্ধন দৈর্ঘ্য ছোট কার, HF, তাহলে HF এরই তাপীয় স্থায়িত্ব বেশি হবে, তারপরে HCl, তারপরে HBr, তারপরে কি HI। ঠিক আছে, এর
পরের যেটা প্রশ্ন, আচ্ছা, হাইড্রোজেন যুক্ত অ্যাসিড, এরপর হচ্ছে অক্সো অ্যাসিড, হ্যালোজেনের অক্সো অ্যাসিড। এই হ্যালোজেনগুলোর অক্সো অ্যাসিড মানে কি? অক্সো অ্যাসিড হলো আমাদের অক্সিজেন এবং হাইড্রোজেন দুটোই যুক্ত থাকবে, যেটাকে এক্স ও এইচ হিসাবে লেখা হয়। যেমন ক্লোরিনের ClOH, তারপরে HClO2, HClO3 আর HClO4, এই চারটে হ্যালোজেনের অক্সো অ্যাসিড আছে। এই অক্সো অ্যাসিডগুলোর যে হ্যালোজেনের চারটে করে অক্সো অ্যাসিড, এই ক্লোরিনের চারটে অক্সো অ্যাসিড আছে। সেই অক্সো অ্যাসিডগুলোর অ্যাসিড ধর্মের তুলনা যদি করতে বলা হয় তাহলে কি হবে না, আমাদের যে কোনো পদার্থের এই অ্যাসিড ধর্ম মানে কি? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। তাহলে গ্রহণ কারা করবে? যারা বেশি ছেড়ে দিয়েছে তারাই। এখন এই এইচ, এই ClOH এ ক্লোরিনের জারণ সংখ্যা +1, এটার +3, এটার +5, এটা হচ্ছে +7। তাহলে কার গ্রহণ করার প্রবণতা বেশি হবে? HClO4 এ। তাহলে HClO4 এর অ্যাসিড ধর্ম সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। অর্থাৎ জারণ সংখ্যা যত বেশি হবে তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বেশি হবে এবং অ্যাসিড ধর্ম বেশি হবে। ঠিক আছে? এরপর আমাদের এই যে অ্যাসিডগুলোর যে ক্রম আমরা দেখলাম, এইটা, তাই তো? এখন যদি এদের আমরা অক্সো অ্যাসিড নিই, অর্থাৎ HOF, HOCl, HOBr এবং HOI, সরি, এটা একটু ভুল হলো, সেটা হচ্ছে এদের অ্যাসিড ধর্মের ক্রমটা কি ছিল? এইটা, তাই তো? কিন্তু এইগুলোর, এই অক্সো অ্যাসিডগুলোর অ্যাসিড ধর্মের ক্রম হয়ে যাচ্ছে এইটা। এখন প্রশ্নটা হচ্ছে কেন? কারণ আমরা জানি যে কোনো অ্যাসিড বিয়োজিত হয়ে যে অনুবন্ধী ক্ষারটা উৎপন্ন করে, সেই অনুবন্ধী ক্ষারটার স্থায়িত্ব যত বেশি হবে অ্যাসিড ধর্ম তত বেশি হবে। এখন এই যে HOF, তারপরে এখানে OCl-, এখানে OBr- আর OI-, যে অনুবন্ধী ক্ষারগুলো তৈরি হবে OCl, OBr, OI, এখন স্থায়িত্ব কাদের বেশি হবে? যদি এই নেগেটিভ চার্জটা যত জিরো হবে। এখন ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি? সবচেয়ে বেশি। তাহলে ও কি করবে? ইলেকট্রন সবচেয়ে বেশি নিজের দিকে কাছে টেনে নেবে। তারপরে এই অক্সিজেনের মাথায় ঋণাত্মক চার্জটা সবচেয়ে বেশি জিরোর কাছে চলে যাবে, সেখানে এর স্থায়িত্ব সবচেয়ে বেশি। তাহলে এর স্থায়িত্ব বেশি হওয়া মানে এর অ্যাসিড ধর্ম বেশি হবে। শোনো, হাইড্রোজেন হ্যালাইডগুলোর যে অ্যাসিড ধর্মের ক্রম আর অক্সো অ্যাসিডগুলোর অ্যাসিড ধর্মের ক্রমটা উল্টে যাচ্ছে শুধুমাত্র স্থায়িত্বের ভিত্তিতে। ঠিক আছে? এরপর আমাদের যেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিক্রিয়া আছে, সেটা হচ্ছে ডিট বিক্রিয়া। এর পরেরটা হচ্ছে ডিট বিক্রিয়া কি, এবং এই ডিট বিক্রিয়ার প্রয়োগ বা ব্যবহার কি। ডিট বিক্রিয়াটা হলো I2 আয়োডিন পেন্টক্সাইড প্লাস কার্বন মনোক্সাইডের যদি বিক্রিয়া করানো হয় তাহলে উৎপন্ন হবে CO2 প্লাস কি I2, এটা উৎপন্ন হবে। যে আয়োডিনটা আমরা কি জানি? বাদামি রঙের, তাই তো? এই বিক্রিয়ার সাহায্যে আমরা কার্বন মনোক্সাইডকে কোনো একটা বিক্রিয়া থেকে, এই বায়ুতে বা
কোনো উপাদানের মধ্যে বা নমুনার মধ্যে কার্বন মনোক্সাইড আছে কিনা সেটাকে আমরা শনাক্ত করতে পারি। এরপর ক্লোরিন প্রস্তুত কিভাবে করা হয়, একটা আছে পরীক্ষাগার আর একটা হচ্ছে ডিকন পদ্ধতি, দুটোই একটুখানি করে রাখতে হবে। পরীক্ষাগারে ক্লোরিন কি করে প্রস্তুত করা হয় না, NaCl প্লাস H2SO4 আর MnO2 নিয়ে যদি আমরা উত্তপ্ত করি তাহলে Cl2 NaHSO4 প্লাস MnSO4 প্লাস H2O উৎপন্ন হয়। এই হচ্ছে ক্লোরিন পরীক্ষাগারে প্রস্তুত করার উপায়। আর ডিকন পদ্ধতিটা কি না, HCl কে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে আমরা জারণ করি CuCl2 অনুঘটকের উপস্থিতিতে, তাহলে আমাদের Cl2 প্লাস H2O উৎপন্ন হবে। এই হচ্ছে ক্লোরিন প্রস্তুতির, এটা হচ্ছে পরীক্ষাগারে আর এটা হচ্ছে শিল্প প্রস্তুতি বা ফ্যাক্টরিতে যেটা করা হয়। এর পরেরটা হচ্ছে ক্লোরিনের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া, যে বিক্রিয়াটা আমরা নাইট্রোজেন এই চ্যাপ্টারে অর্থাৎ 15 নম্বর শ্রেণীতে বিক্রিয়াটা আমরা একবার পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যামোনিয়া সঙ্গে ক্লোরিন। এই বিক্রিয়া একবার এইটা বেশি আর একবার এইটা বেশি নেওয়া হয়, তাহলে আমাদের কি উৎপন্ন হবে। যদি অ্যামোনিয়াটা বেশি নেওয়া হয় তাহলে NH4Cl উৎপন্ন হবে আর তার সঙ্গে নাইট্রোজেন। আর যদি ক্লোরিনটা বেশি নেওয়া হয় তাহলে NCl3 প্লাস HCl উৎপন্ন হয়। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট রিয়াকশন। এরপর হচ্ছে ক্লোরিন কিভাবে বিরঞ্জন ধর্ম দেখায় এবং ক্লোরিনের বিরঞ্জন ধর্ম SO2 সালফার ডাইঅক্সাইডের থেকেও স্থায়ী বা স্টেবল কেন। এমনি ক্লোরিন শুষ্ক অবস্থায় বিরঞ্জন ধর্ম দেখায় না, কিন্তু যখনই এই ক্লোরিন জলের সংস্পর্শে আসে তখনই HCl প্লাস জাইমান অক্সিজেন উৎপন্ন করে। যে জাইমান অক্সিজেন কোনো রঙিন বস্তুর সংস্পর্শে এলেই বর্ণহীন হয়ে যায়। তাহলে এখানে ক্লোরিন অক্সিজেন দ্বারা বিজারণ করছে, তাহলে এটা কি একটা জারণ প্রক্রিয়া। আর SO2 কিভাবে করতো না, SO2 জলের উপস্থিতিতে H2SO4 আর জাইমান হাইড্রোজেন উৎপন্ন করতো, যেটা সেই জাইমান হাইড্রোজেনটা বিরঞ্জন করতো, যেটাকে আমরা বলি বিজারণ ধর্ম বা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিরঞ্জন করতো। এখন বিজারণ বিক্রিয়ার থেকে যে কোনো জারণ বিক্রিয়ার স্থায়ী, সেই জন্য ক্লোরিন দ্বারা বিরঞ্জন স্থায়ী আর SO2 দ্বারা বিরঞ্জন হচ্ছে অস্থায়ী। এর পরের প্রশ্নটা হচ্ছে ভেজা নীল লিটমাস ক্লোরিনের সংস্পর্শে এলে লাল ও পরে বর্ণহীন হয়ে যায় কেন। একই বিষয়, ক্লোরিনের সংস্পর্শে এলো কি একটা নীল লিটমাস, ভেজা নীল লিটমাস, তাহলে কি হবে, প্রথমেই এই বিক্রিয়াটা হবে। আর এটা কি অ্যাসিড, আর অ্যাসিডের উপস্থিতিতে নীল লিটমাস কি হয়ে যায়, লাল। কিন্তু পরক্ষণে এই জাইমান অক্সিজেন কি করবে, ওটাকে বিরঞ্জন করবে, সেই জন্য কি হয়ে যাবে, ওটা বর্ণহীন হয়ে যাবে। ঠিক আছে। এরপর বলা হচ্ছে ক্লোরিন দ্বারা প্রস্তুত করা যায় এরকম দুটি বিষাক্ত গ্যাস। আমরা জানি বিষাক্ত যে গ্যাসগুলো আছে, যেমন ফসজিন COCl2, তারপরে মাস্টার্ড গ্যাস, তারপরে কাঁদানে গ্যাস ইত্যাদি।
যেগুলো আমাদের বিভিন্ন সময় ব্যবহার করা হয়, যেগুলো খুবই বিষাক্ত গ্যাস। ঠিক আছে, এরপর খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা ম্যাক্সিমাম পরীক্ষার সময় আসে, সেটা হলো KHF2 এর অস্তিত্ব আছে, কিন্তু KHCl2 এর অস্তিত্ব নেই। এখন দেখতে হবে এই যৌগটা কিভাবে গঠিত হয়। না, এই যৌগটা কিভাবে গঠিত হয় না, K প্লাস HF2 মাইনাস। এখন এই HF2 মাইনাসটা কিভাবে গঠিত হয় না, HF, ঠিক আছে, তার সঙ্গে F মাইনাস কি হয় না, এই একটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। অর্থাৎ এইটা একটু এদিকে লিখি, তাহলে ভালো বোঝা যাবে। এইটা এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এইটা করে, তারপরে তার সঙ্গে K প্লাস আয়নীয় বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এটা গঠন করে। কিন্তু এক্ষেত্রেও সেরকমই হওয়া উচিত, K প্লাস আর HCl2 মাইনাস, কিন্তু Cl মাইনাস HCl এর সঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হতে পারে না। ঠিক আছে, যুক্ত হতে পারে না, তাহলে এইটা গঠন হবে না, তাই তো? আর এইটা যদি গঠন না হয় তাহলে এইটাও গঠন হবে না। সেই জন্য তাহলে KHF2 ওর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, আমরা আরো একটু যদি ভালো করে বলি, KF আর HF এই দুটো যৌগ পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এটা গঠন করতে পারে। কিন্তু KCl আর HCl এরা পরস্পর হাইড্রোজেন বন্ধন গঠন করতেই পারে না, বা গঠনের মাধ্যমে যুক্ত হতে পারে না, তাই KHF2 গঠিত হয় না। ঠিক আছে, এরপর ক্লোরিনের যে আমাদের অক্সো অ্যাসিডগুলো আমরা বললাম, চারটে অক্সো অ্যাসিড, HOCl, HClO2, HClO3, HClO4, এদের গঠন আকৃতিগুলো একটু আছে। প্রথমেই বলে রাখি, এদের সবারই গঠন আকৃতি, অর্থাৎ ক্লোরিনের সংকরায়ন sp3 বা টেট্রাহেড্রাল গঠনটা, তাহলে Cl 1 2 3 4 প্রত্যেকটাতে। তাহলে এখানে কি হবে, একটাতে OH আর 3 জোড়া ক্লোরিন। এখানে কি হবে, Cl একটা ডবল বন্ড, একটা OH আর দুটোতে লোন পেয়ার। এটাতে কি হবে, Cl ডবল বন্ড ও ডবল বন্ড ও OH একটা লোন পেয়ার, এক জোড়া লোন পেয়ার। আর এক্ষেত্রে কি হবে, Cl ডবল বন্ড ও ডবল বন্ড ও ডবল বন্ড ও OH। ঠিক আছে, এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আন্ত হ্যালোজেন যৌগ। আমাদের যে হ্যালোজেন মৌলগুলো আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে যৌগগুলো গঠন করে তাদের বলা হয় আন্ত হ্যালোজেন যৌগ। এখন এই আন্ত হ্যালোজেন যৌগগুলো চার প্রকার, একটা এক্স এক্স ড্যাশ, এক্স এক্স ড্যাশ তার কিউব, এক্স এক্স ড্যাশ তার 5, আর এক্স এক্স ড্যাশ তার 7। আমরা বলেছি ফ্লুরিন ছাড়া বাকি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের যোজ্যতা 1 ছাড়াও 3, 5 এবং 7 হতে পারে। তাই এই হ্যালোজেনগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে যৌগগুলো গঠন করে, প্রথমে যদি একটা একটা যুক্ত হয়, যেমন FCl, ICl, IBr এটসেট্রা। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এক্স এক্স ড্যাশ, মানে একটা একটা করে যুক্ত হয়েছে। এবার একটা তিনটে, যেমন ICl3, ঠিক আছে, ICl3, তাহলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, তিনটে হ্যালোজেন যুক্ত হলো একটা হ্যালোজেনের সঙ্গে, সেজন্য এটা X3 হচ্ছে।
এরপর x5 x5 যেমন BR-F5 আর x-7 হচ্ছে I-F7, এইগুলো হচ্ছে আমাদের আন্তঃহ্যালোজেন যৌগ। এখন যে কোনো একটা আন্তঃহ্যালোজেন যৌগ ICl আর শুধু হ্যালোজেনের থেকে সক্রিয়তা বেশি, কারণ এখানে আয়োডিন আয়োডিন পিওর কি কোভ্যালেন্ট বন্ড, বিশুদ্ধ সমযোজী বন্ধন, কিন্তু এই যে ICl এই দুটোর তড়িৎ ঋণাত্মকতা তো আলাদা, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তারপরে এই বন্ডটা কি হবে, ক্লোরিনের দিকে এই ইলেকট্রন জোড়টা ক্লোরিনের কাছে সরে আসবে, তার ফলে এখানে কিছুটা হলেও আয়নীয় ক্যারেক্টার লাভ করে। এবার আমরা জানি আয়নীয় যৌগের সক্রিয়তা, রাসায়নিক সক্রিয়তা সমযোজী যৌগের থেকে কি বেশি, সেই জন্য ICl এর সক্রিয়তা I2 অপেক্ষা বেশি হলো। এছাড়াও আমাদের এই যে বিভিন্ন যে আন্তঃহ্যালোজেন যৌগগুলো আছে তাদের গঠনাকৃতিগুলো একটু করতে হবে। সেটা হচ্ছে তার জন্য আমাদের H সমান হাফ অফ V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এই তোমার সূত্রটা থেকে সংকরায়ন বার করতে হবে, সেই সংকরায়ন বার করে তাদের গঠনাকৃতি করতে হবে। এছাড়া কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার এগুলো দেখবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।